সাউথ আফ্রিকা এবং নেপালের যে ম্যাচটা ছিল আজকে সকালে, সেই ম্যাচের প্রথম ইনিংস শেষে একটু ফেসবুকে ঘুরছিলাম, দেখছিলাম যে আসলে নেপালের যে ধরনের বোলিং করেছে সেই বোলিং নিয়ে আসলে কে কী বলছে, মানে সবার মাঝে আসলে কী ধরনের উৎসাহ বা কী ধরনের ফিলিংস কাজ করছে সেগুলো দেখার চেষ্টা করছিলাম। ওই সময় আসলে একটা মিম আমার সামনে আসে, সেটা হচ্ছে যে ওই উপরের দিকে ধরুন নেপালের স্কোর কার্ডটা দাও, মানে সাউথ আফ্রিকা ব্যাটিং করেছে সেই স্কোর কার্ডটা দাও, এবং নিচে হাসান মাসুদ, আপনারা সবাই চেনেন, তিনি অভিনয় করেন, নাটক করেন, তার মুখের উপরে একটা স্টিকার দেওয়া, বিসিবির স্টিকারটা দেওয়া, মানে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের লোগোটা সেটা দেওয়া, এবং সেখানে লেখাটা হচ্ছে তুমি তো আমার টেনশনে ফালাই দিলাম মিয়া। মানে এর একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশকে পরের ম্যাচটা খেলতে হবে নেপালের বিপক্ষে, তারা যে ধরনের বোলিং করেছে সাউথ আফ্রিকার বিপক্ষে, তারপরে বাংলাদেশ আসলে টেনশন বা চিন্তা করাটা স্বাভাবিক, কারণ আপনি নেপাল যে ধরনের ক্রিকেটটা সাউথ আফ্রিকার বিপক্ষে অন্ততপক্ষে খেলেছে, সেই ম্যাচ খেলার পর আপনাকে আসলে নেপালকে নিয়ে বাড়তি চিন্তা করতে হবে, ভালো করে ভাবতে হবে, এবং খুবই আসলে ভালো পরিকল্পনা নিয়ে তাদের বিপক্ষে খেলতে হবে। আজকের ম্যাচটা তাদের জন্য খুবই ডিসাইডিং ফ্যাক্টর ছিল নেপালের জন্য, কারণ এই ম্যাচটা যদি তারা জিতে যেত তখন কিন্তু বাংলাদেশকে হারাতে পারলে তারা কিন্তু আসলে এইখান থেকে সুপার 8-এ যেতে পারতো। এই ম্যাচটাতে তারা দারুণ বোলিং করেছে, কুশাল ভুটেল, তারপর হচ্ছে দীপেন্দ্র সিং ঐরি, তিনিও খুব ভালো বোলিং করেছেন। এই যে দুজনের দারুণ বোলিংয়ে সাউথ আফ্রিকা কিন্তু মাত্র 115 রান তুলেছে। আপনি বুঝতে পারছেন যে ম্যাচটাতে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচ হয়েছিল সেখানে বাংলাদেশ 159 রান করেছিল, নেদারল্যান্ডস যখন রান তারা করছিল তারাও অনেকগুলো মানে রান করে ফেলেছিল। কিন্তু সাউথ আফ্রিকার মতো একটা টিম যেখানে আপনি ডি ককের মতো ব্যাটসম্যান আছে, এইডেন মার্করাম, রিজা হেনড্রিক্স, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন, ট্রিস্টান স্টাফ, যারা এই সময়ে মানে বিশ্বজুড়ে দাপটে ক্রিকেট খেলছেন, বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য যারা আসলে বিশ্বজুড়ে পরিচিত, এমন ব্যাটসম্যানরা যখন খেলবেন এই ধরনের উইকেটে তখন খুবই স্বাভাবিকভাবে যখন টসে জিতে তারা আসলে মানে যখন আসলে ব্যাটিং করতে নামে সাউথ আফ্রিকা, তখন আমি ভাবছিলাম যে আজকে নিশ্চিতভাবে আমরা 200 রানের একটা ম্যাচ দেখব। কিন্তু আসলে নেপালের বোলাররা যেভাবে বোলিং করেছে সেভাবে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা হাত খুলে খেলতে পারেনি, খুবই টাইট লাইনে এইটা বজায় রেখে বোলিং করেছে। এই ম্যাচটা দেখার পরই আসলে বাংলাদেশকে ভালো করে চিন্তা করতে হবে যে পরের ম্যাচটা তারা কীভাবে খেলবে, কী পরিকল্পনা আনতে হবে, বাংলাদেশের জন্য কী প্রবলেম হতে পারে, মানে কী ধরনের হুমকি হতে পারে নেদারল্যান্ডস। ব্যাটিংয়ে হয়তো খুব বেশি ভালো কিছু করার নেই, তাদের রোহিত পাউডেল এবং আরও 2-1 আছেন, দীপেন্দ্র সিং ঐরি, আর 2-1 যারা আছেন তারা হয়তো একটু ঝামেলা ক্রিয়েট করতে পারেন, ঝামেলা বলতে ভালো ইনিংস খেলতে পারেন, কিন্তু ব্যাটিং আসলে এত আহামরি কোনো আসলে টিম না নেপাল। কিন্তু যাদের সবচেয়ে শক্তির যে জায়গাটা হবে সেটা হচ্ছে বোলিং, বিশেষ করে স্পিন বোলিংটা। কিন্তু এই যে উইকেট সেন্ট ভিনসেন্টের উইকেটটা, সেখানে স্পিনারদের জন্য একটা অ্যাডভান্টেজ আছে, কারণ যত সময় যায় উইকেটে তত বেশি আসলে উইকেটটা স্লো হতে থাকে। দেখুন সাউথ আফ্রিকার ম্যাচটা যদি আপনারা দেখেন, যেখানে তারা কিন্তু প্রথম 1 উইকেট হারানোর পরে কিন্তু অনেক রান তুলে ফেলেছে, রেজা হেনড্রিক্স এবং এইডেন মার্করাম কিন্তু দারুণ একটা জুটি হয়ে গেছিলো, প্রায় 60-এর বেশি রান তুলেছিল 1 উইকেটে। তারপরেই কিন্তু আসলে যে উইকেটটা একটু স্লো হয়ে যায়, তাদের স্পিনাররা বাড়তে সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশের বিপক্ষে এই স্পিনাররা যারা হচ্ছে নেপালের স্পিনার, তারাও আসলে বাংলাদেশের বিপক্ষে একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে 3 জন স্পিনার, যার একজন তো অবশ্যই কুশাল ভুটেল। তিনি গত ম্যাচে মানে এই সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাতে 4টা উইকেট নিয়েছেন। এর আগে একটা ম্যাচে তিনি বোলিং করেছিলেন কিন্তু সেই ম্যাচে তিনি উইকেট পাননি, কিন্তু এই ম্যাচে তিনি যে বোলিংটা করেছেন সেইটা কিন্তু আসলে দারুণ বোলিং করেছেন, লেগ ব্রেক গুগলি টাইপের বোলিং করেন। তাকে আপনার দেখে মনে হতে পারে হয়তো যখন আপনি তার মানে বল রিলিজ দেখবেন তাকে দেখে মনে হতে পারে যে তিনি তো অফ স্পিন করছেন, কিন্তু এটা আসলে গুগলি, তিনি লেগ স্পিনটা খুব ভালো করেন। তারপরে আরেকজন যেটা আছে সেটা হচ্ছে দীপেন্দ্র সিং ঐরি, তিনি আসলে ব্যাটসম্যান হিসেবে পরিচিত, তার কিন্তু 6 বলে 6 ছক্কা মারা রেকর্ড আছে, 1 ইনিংসে 520 স্ট্রাইক রেটে ব্যাটিং করার মানে কীর্তিও তার আছে। তো এই যে তার ব্যাটিংয়ের পাশাপাশি তিনি কিন্তু অফ স্পিনটা খুব ভালো করেন। খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি নেপালের টি20তে নেপালের 5ম সর্বোচ্চ উইকেট শিকারী, তার মানে হচ্ছে তিনি ব্যাটিংটা যেমন ভালো করেন স্পিনটাও তেমন ভালো করেন, তিনি অফ স্পিনটা করেন। বাংলাদেশের যেহেতু টপ অর্ডারে বেশ কয়েকজন বাহাতি স্পিনার আছে, তাদের বিপক্ষে কিন্তু তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, যেমন তানজিদ হাসান তামিম ওপেনিং করবেন, তার সাথে হয়তো আমরা নাজমুল হোসেন শান্তকে ওপেনিংয়ে দেখব, সাকিব আল হাসান 4 আছেন। এই যে 3 জন ব্যাটসম্যান, এই 3 জন ব্যাটসম্যানের জন্য কিন্তু তিনি ভয়ানক হতে পারেন। এর একটা বড় কারণ হচ্ছে যে দেখুন গত ম্যাচে কিন্তু বাংলাদেশ যে খেলেছে নেদারল্যান্ডের বিপক্ষে, তাদের আরিয়ান দত্ত কিন্তু এই যে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত এদের বিপক্ষে খুব ভালো বোলিং করেছে। নাজমুল হোসেন শান্তকে আউট করেছিলেন, লিটন দাসকে আউট করেছিলেন,
দীপেন্দ্র সিং আইরি এই যে টপ অর্ডারে এইখানে একটা মানে ঝামেলা পাকিয়ে দিতে পারেন, তাকে নিয়ে আসলে সাবধানে থাকতে হবে। তবে সবচেয়ে বেশি সাবধানী যাকে নিয়ে হতে হবে সেইটা হচ্ছে সন্দীপ লামিছানে। তাকে নিয়ে আসলে অনেক কথা হয়েছে, তিনি জেলে গিয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, এরপরে তিনি আমেরিকার ভিসা পাননি, সবশেষ ইংল্যান্ড হয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজে গেছেন। সেখানে গিয়ে কিন্তু কালকে প্রথম ম্যাচটা খেলেছেন, মানে আজকে প্রথম ম্যাচটা খেলেছেন, যেখানে তিনি 4 ওভারে 18 রান দিলেও কোনো উইকেট পাননি। কারণ এটা বড় কারণ হচ্ছে তিনি যখন বোলিং করেছেন বেশ কয়েকটা ক্যাচ হাতছাড়া হয়ে গেছে। নেপালের এটা একটা বড় ল্যাকিংসের জায়গা যে তারা ফিল্ডিংটা ঠিকঠাক করতে পারছে না। এই টুর্নামেন্টে বেশ কয়েকটা ম্যাচে তারা আমরা দেখেছি যে ক্যাচ মিস করেছে। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচ ছিল যেখানে ম্যাক্সওয়েল আউটের একটা ক্যাচ খুব সম্ভবত ছিল রোহিত পাউডেল ম্যাচ বাউন্ডারি মিড অফ বা মিড উইকেটে ক্যাচটা মিস করেছিলেন, এবং সেই ক্যাচ মিসের কারণে কিন্তু শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের কাছে তাদেরকে হারতে হয়েছিল। এইটা একটা বাংলাদেশ অ্যাডভান্টেজ নিতে পারে, যেহেতু তাদের ফিল্ডিংটা খুব বেশি ভালো না। কিন্তু যেটা বললাম যে সন্দীপ লামিছানেকে নিয়ে আসলে তাদের সাবধানী থাকতে হবে। তিনি আইপিএল খেলেছেন, সিপিএল খেলেছেন, বিশ্বজুড়ে বিপিএলে খেলেছেন, বিশ্বজুড়ে তার একটা তারকা খ্যাতি আছে, লেগ স্পিনার হিসেবে তার একটা জনপ্রিয়তা আছে। সেইটা বলিংটাও কিন্তু তিনি ভালো করেন, যেটা আজকের ম্যাচে তিনি করেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে। হয়তো উইকেট পাননি, কিন্তু তার বোলিংয়ের লাইন লেন্থ খুবই সুন্দর ছিল। অনেকদিন পর তিনি মাঠে ফিরেছেন, সেটা কিন্তু বোঝার উপায় ছিল না। বাংলাদেশের বিপক্ষে তিনি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, কারণ দেখেন এই উইকেটটা একটু স্লো এবং টার্নিংও হতে পারে, এবং স্লো তো অবশ্যই, টার্নিংও হতে পারে। সেক্ষেত্রে এই স্পিনার 3 জন বাংলাদেশের জন্য ভয়ের কারণ হতে পারে। যেমন এই বাংলাদেশের জন্য যেমন ভয়ের কারণ হতে পারে, যেমন বাংলাদেশের যারা স্পিনার আছে তারাও কিন্তু তাদের জন্য ভয়ের কারণ হতে পারে। যেমন সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ ভালো বোলিং করছেন। এইখানে আমার একটা জিনিস মনে হয় যে বাংলাদেশ চাইলে তানভীর ইসলামকে খেলাতে পারে। কারণ হচ্ছে দেখুন আজকের যে ম্যাচটা হয়েছে সাউথ আফ্রিকার, সেই ম্যাচে কিন্তু দেখুন তাবরাইজ শামসী তিনি 4টা উইকেট নিয়েছেন, যদিও তিনি রিস্ট স্পিনার, কিন্তু বাহাতি স্পিনার যেহেতু তিনি যদি তানভীরকে খেলানো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডভান্টেজ পেতে পারেন। যেহেতু উইকেটটা একটু স্লো, একটু তানভীর একটা বড় সুবিধা হচ্ছে যে তিনি হার্ড লাইন ধরে একটু টাইট বোলিং করতে পারেন, পাওয়ার প্লেতে বোলিং করতে পারেন, সেইটা কিন্তু বাংলাদেশকে একটা অ্যাডভান্টেজ দিতে পারে। খুব সম্ভবত বাংলাদেশ আসলে একাদশে পরিবর্তন করবে না, কিন্তু পরিবর্তন যদি করে চাইলে একটা স্পিনার খেলানো যেতে পারে, যেখানে তানভীর বেটার অপশন হতে পারে। চাইলে আসলে শেখ মাহিদিকেও খেলানো যেতে পারে। যাই খেলানোটাকে কেন, বাংলাদেশের যে খেলাটা হবে ঈদের দিন ভোর 5:30 বাজে, বাংলাদেশের মানুষ চাইবে যেন এই ম্যাচটা বাংলাদেশ জিতে যায়। জিতে গেলেই বাংলাদেশ সুপার 8-এ চলে যাবে, কারণ এইখানে কিন্তু আরও অনেক ইকুয়েশনস আছে। কারণ নেদারল্যান্ডসের কিন্তু এখনও সুযোগ আছে, যদিও নেপালের সুযোগ নেই, কিন্তু নেদারল্যান্ডসের সুযোগ আছে। তাদের ম্যাচটা বাংলাদেশের পরে শুরু হবে। বাংলাদেশের ম্যাচটা শুরু হবে ভোর 5:30টায়, এবং নেপাল এবং নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার ম্যাচটা শুরু হবে ভোর 6:30টায়। বাংলাদেশ যদি নেপালের কাছে 38 রানে হেরে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে মাত্র 15 রানে হারাতে পারলেই তারা হচ্ছে সুপার 8-এ চলে যাবে। আর যদি তারা সেটা করতে না পারে, তখন কিন্তু বাংলাদেশ হেরেও সুপার 8-এ যেতে পারে। ব্যাপারটা হচ্ছে যে ধরুন কম্বাইনলি 53 রানের ম্যাচ হারতে হবে। সেটা হচ্ছে ধরুন বাংলা যদি 20 রানে হারে, তাহলে হচ্ছে নেদারল্যান্ডসকে 33 রানে খুব সম্ভবত জিততে হবে, মানে এরকম একটা ইকুয়েশন। আমার মনে হয় নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কা খুব ভালোভাবে জিতে যেতে পারে, যদিও তারা প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে। কিন্তু যেহেতু শেষ ম্যাচ, সেইখানে আসলে শ্রীলঙ্কা চাইবে শেষটা খুব ভালো করে দেশে ফিরতে। আমরাও বাংলাদেশি যারা সমর্থক আছে, শ্রীলঙ্কার সাথে একটু রাইভালিটি তৈরি হলেও আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কাকে সমর্থন দিবে, কারণ শ্রীলঙ্কা জিতে যাওয়া মানে বাংলাদেশ নেপালের বিপক্ষে হেরেও সুপার 8-এ যাবে, তখন আসলে আর কোনো সংশয় থাকবে না। আমরা প্রত্যাশা করব ঈদের দিন, সাকিব আল হাসান সেদিন বলেছিলেন যে বাংলাদেশের মানুষের আনন্দটা আরও বাড়িয়ে দিতে চান, হাসি ফোটাতে চান। আমরাও আসলে সেটাই চাইবো, বাংলাদেশের মানুষের মুখে যেন হাসি ফুটে, বাংলাদেশ যেন সুপার 8-এ যায়। সেই ম্যাচে তো কী হবে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা হবে। ওই ম্যাচ শুরুর আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্রিক ফ্রেন্ডজির সাথেই থাকুন।